রায়ের বাজারে ১২৭ শহীদের গণকবর শনাক্তের দাবি ছাত্র আন্দোলনের, সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। বিপ্লব পরবর্তী ঐক্যের ডাক সালাউদ্দিন আহমেদের, বিশেষ দলপ্রীতি থেকে বেরিয়ে আসা উচিত ভারতের, আমির খসরু। ১৫ বছরের ফ্যাসিবাদ উপড়ে ফেলা সহজ নয়, রাজনৈতিক দল অভ্যুত্থানের স্পিরিট ধারণে ব্যর্থ দুই উপদেষ্টা। রাজধানীতে বাসায় ঢুকে দিনে দুপুরে ডাকাতি, টাকা স্বর্ণসহ শিশু অপহরণ, ধানমন্ডিতে প্রবাসী খুন। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকার রায়ের বাজার কবরস্থানে গণ অভ্যুত্থানের শহীদ ১২৭ জনের গণকবর শনাক্ত হয়েছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শুক্রবার দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে নেতারা অভিযোগ করেন, গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশকে সামনে এনে র্যাব সহ অন্যান্য বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সেটিকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১০০ দিন গড়ালেও নিজের বাবার লাশ শনাক্ত করতে না পারার কষ্টটা যেন তাড়িয়ে বেড়াচ্ছে সন্তানকে। শেষবারের মতো বাবাকে বুকে জড়িয়ে না ধরার আক্ষেপটা এখনো ভুলতে পারেননি রফিকুলের সন্তান। তাই তো এই নাম না জানা ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে মা সন্তানের প্রার্থনা। পুলিশ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে বর্বরতা সেদিন চালিয়েছিল স্বামী রফিকুল ইসলামের ওপর, তা মনে করতেই এখনো আঁতকে ওঠেন স্ত্রী। রফিকুল ইসলাম সন্তান জানান নির্মমতার সেই দিনগুলোর কথা। আমি তখন আন্দোলনে বের হব, আমার বাবা বলছে যে বাবা যেখানে যাও সাবধানে দেখো, যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো। আমার এখনো মনে আছে ওই দিন সন্ধ্যার দিকে আমার বাবা আমাকে ফোন দিচ্ছিল যে বাবা কোথায় আছো। আমি বলছি যে আব্বু আমি শাহবাগে এখানে আসি, আমি একটু ঘটনাগুলোর ভিতরে আমি ফ্রি হয়ে তোমাকে কল দিচ্ছি। আমার বাবা বলছিল যে আচ্ছা বাবা তুমি সাবধানে ফিরে আসো। তার সাথে আমার এটাই ছিল আমার লাস্ট কথা। জুলাই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণহত্যাকে ধামাচাপা দিতে রায়ের বাজারে গণকবর দিয়েছিল পুলিশ ও র্যাব। সেখানে পরিদর্শনে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন পরিচয় শনাক্ত করে দ্রুত তালিকা তৈরি করার। ১২৭টি গণকবর এখানে চিহ্নিত করা হয়েছে। এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মুহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময়, এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। শেখ মুজিব যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে, এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতান্ত্রিক বিপ্লব, তাই গণতান্ত্রিক কাঠামো বাস্তবায়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের ১০০ দিন পূর্তিতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে বিপ্লব পরবর্তী আগামীর প্রত্যাশা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স। আমরা যে বুর্জোয়া ডেমোক্রেটিক স্টেট তৈরি করতে চেয়েছি, উনি ওটাকে নষ্ট করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একনায়কতন্ত্র যেন পুনঃপ্রতিষ্ঠা না হয় সেজন্য সাংবিধানিক সংস্কার প্রয়োজন। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কারে কমিশন গঠন করার কথাও বলেন তিনি। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একটা ইস্যু কি? আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একমাত্র ইস্যু হবে যাতে আমরা বৈষম্যহীন গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক একটি সাম্যের ভিত্তিতে একটি সুবিচারের বাংলাদেশ আমরা পাই এবং আইনের শাসনের বাংলাদেশ পাই। সেই ইস্যুতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। বিএনপি
যদি জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা 15% যেটা টিউশন ফিজের উপরে 15% ব্যাট আরোপ করা হয়েছে, সেটা বিলুপ করার ব্যবস্থা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অবিস্মরণীয় উল্লেখ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিবাদ পতনের আন্দোলনের মতো আগামী দিনেও সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দেন। অঘোষিত জাতীয় ঐক্য, যে ঐক্যের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন বাংলাদেশ পেয়ে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করেছি, কিন্তু অভ্যুত্থান কিন্তু শেষ হয়নি। অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব চলছে, যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার আহ্বানও জানান তারা। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কারে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে 25 দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দলকে ক্ষমতায় রাখার মাধ্যমে ভারত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এমন বিশ্বাস থেকে ভারতকে বের হয়ে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নদীর পানি বিষয়ে আয়োজিত আলোচনা সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার মানে নেই। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, ভারতের মতো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সম্মানের। যে কোনো বিষয়ে হস্তক্ষেপ না করলে দুদেশের সম্পর্ক ঠিক থাকবে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। Bharat, Bangladesh also, if you like, New America under Trump, the foundational thing will be three. One is one of mutual respect, one is mutual interest, one is one of non-interference. This is the foundation. But on this you can build the whole thing. But as long as you get your foundation right, your basis right, your framework right, that's very important. 15 বছরের ফ্যাসিবাদ মাত্র কয়েক সপ্তাহে উপড়ে ফেলা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী 8ম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। গুম হওয়া ব্যক্তিদের খুঁজে পেতে পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দেশের প্রতিটি স্তরে ফ্যাসিবাদের শেকড় বিস্তার লাভ করেছে। এ কারণে অনেক সমস্যার সমাধান একসঙ্গে করা কঠিন হচ্ছে বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। Strength of the vested group under the leadership of the fascist prime minister, former prime minister Sheikh Hasina. ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে তারা শক্তি বিস্তার করেছিল। তিনি গত 15 বছরের সব অপরাধের নেত্রী ছিলেন। যত গুম, খুন, দুর্নীতি ও বিচার বহির্ভূত হত্যা হয়েছিল, এসবের শিকড় অনেক গভীরে। এসব দূর করা এত সহজ নয়। Their strength is deep rooted. গুম হওয়া পরিবারের লোকজন জানালেন তাদের দুর্বিষহ দিনগুলোর কথা। সন্তান আছে বা নাই, আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেন। আমরা তো দিলে দিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা কতবার মরবো আপনারা বলেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল বলেন, গুমের সাথে জড়িতদের বিচার ও গুম হওয়াদের খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করছেন তারা। Government is with you. সরকার আপনাদের সঙ্গে আছে। আমরা আলোচনা করছি কিভাবে ফ্যাসিস্টদের সময় নিপীড়িত মানুষের প্রত্যেকটি ঘটনার বিচার করা যায়। The brutal fascist regime in the last 15.5 years. This kind of crime against humanity. এ ধরনের মানবতা বিরোধী অপরাধ দমনে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছি, যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস না করে। আমার অফিস এবং আমি নিজে এ বিষয়ে খুবই গুরুত্ব দিচ্ছি। I will do whatever is required to be done in accordance with law. আগামীতে এমন গুমের ঘটনা যেন না ঘটে সেদিকে গুরুত্ব দিয়ে অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বক্তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থানের ত্যাগের স্পিরিট ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে এই রক্তক্ষয়ী অভ্যুত্থান
ব্যর্থতায় পর্যবসিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীর অফিসার্স ক্লাবে ছাত্র জনতার অভ্যুত্থান 2024-এর 3 মাস পূর্তি উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় এসেছে জানিয়ে রাজনৈতিক দলগুলোকে 2024-এর অভ্যুত্থানের স্পিরিট ধারণের আহ্বান জানান। স্থানীয় সরকার উপদেষ্টা আওয়ামী সরকারের সময়ে প্রশাসনে ঘটা অবক্ষয়গুলো যাতে আগামীতে না ঘটে সেই বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে জানিয়ে আগামীতে কী প্রক্রিয়ায় প্রশাসনে পরিবর্তন করলে পুনরায় দলীয়করণ হবে না সেই বিষয়ে পরামর্শ চান বর্তমান ও সাবেক সরকারি আমলাদের কাছে। যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে, অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে আমি শঙ্কা করছি এই রক্তক্ষয়ী অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীরা। এর আগে এক দফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ করে মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার সকাল 8:45টায় মসজিদ বুঝে পাওয়ার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার এক দফা দাবি নিয়ে ভোর থেকে হাজার হাজার অনুসারী কাকরাইল মসজিদের উদ্দেশ্যে আসে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 8টার আগেই কাকরাইল মসজিদ ছেড়ে যান তাবলিগের মাওলানা জুবায়েরপন্থী অধিকাংশ অনুসারীরা। এই ঘটনায় সকাল থেকে কাকরাইল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আমাদের উদ্দেশ্য হলো সাদ আমাদের বিশ্বের আমির, ওই আমির যেন আমাদের ইজতেমায় হাজির হয়। উনি যদি বাংলাদেশে আসে আজকে সমস্ত মুসলমান বুঝবে যে আসল ঘটনা কি। আমরা চাই সারা বিশ্বের যে আমাদের আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতু উনি আমাদের বিশ্ব ইজতেমাতে আসবে। আমাদের হযরত মাওলানা সাদ সাহেব উনি যেন আমাদের ইজতেমাতে আসতে পারেন। দ্বিতীয় হচ্ছে কাকরাইল মসজিদ, এটা আমাদের নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া, এটা যেন আমাদেরকে বুঝে দেওয়া হয়। টুঙ্গির ময়দানও আমরা বুঝে পেতে চাই এবং আমরা চাচ্ছি যে ইজতেমায় 2 পর্ব হবে, ওনারা তো এটা করুক, আমরা প্রথম পর্ব করব। রাজধানীর আজিমপুরের একটি বাসায় ঢুকে দিনে দুপুরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পর 8 মাসের একটি শিশুকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় বৃহস্পতিবার কোয়ার্টারের লালবাগ টাওয়ারের পাশের ওই বাসা সাবলেটে ভাড়া নেন ফারজানা নামের এক তরুণী। শুক্রবার সকাল 8টার দিকে ওই নারী 3 জন পুরুষকে সঙ্গে নিয়ে বাসায় ঢুকে শিশুটির মাকে চড় থাপ্পড় দেন। এক পর্যায়ে ভয় দেখিয়ে তারা বাসার মালামালের সাথে ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান। প্রতিবেশীরা বলছেন 2 বছর আগে বাসা ভাড়া নিলেও গত 5 মাস যাবৎ আলাদা থাকছেন ফারজানা জাফর দম্পতি। এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি ভুক্তভোগী পরিবার, তবে স্বতঃস্ফূর্তভাবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাবলেট দেওয়া হয়েছিল ওই বাসাটাতে থাকার জন্য, অর্থাৎ ভিকটিমের মা অর্থাৎ বাচ্চার মায়ের সাথে তার 1 সপ্তাহ আগে নাকি পরিচয়, সেই পরিচয়ের সূত্র ধরে সে সাবলেট থাকা শুরু করেছিল। গতকালকে থেকে সে থাকছে এবং আজকে সকালে সেই ঘটনা ঘটিয়ে ফেলছে। এখন ওই মহিলার কোনো এরকম কোনো তথ্য আমরা ওই মহিলার কাছ থেকে পাচ্ছি না যে তাকে ধরার জন্য বা তাকে আইডেন্টিফাই করার জন্য কোনো তথ্য সে দিতে পারবে, এরকম কোনো তথ্য তার কাছে নাই। এদিকে রাজধানীর ধানমন্ডিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে AKM আব্দুর রশিদ নামে এক যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রীও। শুক্রবার ভোর রাত 4টার দিকে ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রবাসীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় 3 জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আব্দুর রশিদকে। চিৎকার শুনে তার স্ত্রী আসলে তাকেও আঘাত করা হয়। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সিনেমার নায়িকা না বানানোর ক্ষোভেই শিল্পপতি জসিমউদ্দিন মাসুমকে নৃশংসভাবে হত্যা করে মিরপুরের রুমা আক্তার। দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে চাপাতি দিয়ে কাটা হয় গলা। মৃত্যু নিশ্চিত করে 10 টুকরা করার পর সেগুলো রাখা হয় ডিপ ফ্রিজে। এরপর 2 দফায় রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে পূর্বাচলে ফেলে আসা হয় মরদেহের টুকরাগুলো।
আর এই পুরো কাজটি একাই করেছেন রুমা আক্তার নামের ওই নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে রুমা। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনকে সাথে নিয়ে নাহিদ প্রিন্সের রিপোর্ট। 10 নভেম্বর বিকেল 4টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যাগ হাতে রুমার শেওড়াপাড়ার বাসায় ঢুকছেন জসিমউদ্দিন মাসুম। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। পরের দিন রাত 8:30টার দিকে রুমা ও 2 ব্যক্তি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এর আগে রুমার সহযোগী ও 2 ব্যক্তিকে বাসায় ঢুকতে দেখা গেছে। এরপর 12 নভেম্বর সন্ধ্যায় রুমাকে আবারও ব্যাগ হাতে বের হতে দেখা যায়, যার ভেতর ছিল জসিমউদ্দিনের খণ্ডিত লাশ। এর আগে গত 10 নভেম্বর বিকেলে জসিমউদ্দিনের ছেলে গুলশান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন, যেখানে বলা হয় জসিমউদ্দিন গুলশানে যাওয়ার পর তার খোঁজ মিলছে না। মোবাইলের ব্যবহৃত সিম দুটিও বন্ধ পাওয়া যাচ্ছে। যে উনি 10 তারিখে রাতের বেলায় আপনার ছিল কাফরুলে তার লোকেশন দেখাচ্ছিল, কাফরুল এবং হচ্ছে আপনার শেওড়াপাড়া, পশ্চিম শেওড়াপাড়া। এই তারপরে 13 তারিখে ওনার ছেলে আমাকে ফোন দিল যে ওনার বাবার ডেড বডি পাওয়া গেছে আপনার নারায়ণগঞ্জের ভিতরে। জসিমউদ্দিন নিখোঁজের পরপরই তদন্তে নামে পুলিশের একাধিক সংস্থা। বুধবার দুপুরে কুড়িল বিশ্বরোড সড়কের পাশের একটি লেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশের 7 টুকরো উদ্ধার করে পুলিশ। এরপরই রাতের ওই লাশের টুকরা মাসুমের বলে শনাক্ত করে পরিবারের লোকজন। রুমাকে নায়িকা বানানো ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলেন মাসুম। সম্পর্কের কয়েক বছর পর ওই বাসায় অন্য মেয়েদের নিয়ে সময় কাটাতেন জসিম। বিষয়টি জানতে পেরে রাগ, ক্ষোভ ও আবেগের বশে রুমা তাকে খুন করে বলে জানায় পুলিশ। অন্য মেয়ে নিয়ে যাওয়া শুরু করছিল উনি আর কি, ওই বাসায় আর কি। আচ্ছা। এগুলো নিয়ে মানে চরম পর্যায়ে মনোমালিন্য শুরু হয়। যেদিন ঘটনা ওই দিন একটু দুইজনের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা কাটার এক পর্যায়ে একটু প্রথমে প্রাথমিক মারপিট হয় আর কি। মারপিটে মেয়ে ধাক্কা মারে, ধাক্কায় আপনার হচ্ছে জসিমউদ্দিন সাহেব ওই দেয়ালের সাথে বাড়ি খেয়ে কিছুটা মাথায় আঘাত পেয়ে একটু সেন্সলেস এর মতো হয়ে যায় আর কি। জসিমউদ্দিন সাহেব ভয় দেখা যায়, তোকে আমি পুলিশে ধরাই দিব, ইয়াবার আবার রাতে ওখানেই থাকছিল ওই দিন। ওই দুধের সাথে আপনার ঘুমের ওষুধ মিশিয়ে খাবে, অচেতন করার পরে মার্ডারটা করে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, আন্তর্জাতিক কোনো চুক্তি হুট করে বাতিল করা যায় না। কুইক রেন্টালের চুক্তিতে কী অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতে একটি জাতীয় কমিটি করা হয়েছে। কমিটি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। চুক্তি হচ্ছে একটা বিশেষ করে আন্তর্জাতিক যেসব চুক্তি, সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যায় না, বের হয়ে যাওয়া যায় না। কারণ আপনি বের হলেই ও তো মামলায় যাবে। তো ওই জন্য আমরা এগুলো খুব খুব ধীর স্থিরভাবে আমরা এগুলো এগোচ্ছি। আমরা একটা জাতীয় কমিটি ক্রিয়েট করেছি, যারা বিদ্যুৎ বিভাগের কেউ নয়। জাস্টিস মইনুল ইসলাম, হাইকোর্ট ডিভিশনের প্রাক্তন বিচারপতি, তাকে সভাপতি করে একটা কমিটি করেছি আমরা। সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর সড়কের ইছাগাঁও এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে ঢাকার সাথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকেলে সেতুর উপর দিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুর স্টিলের পাটাতন খুলে নলজুর নদে পড়ে যায়। এরপর থেকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই সড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদুল্লাহ জানান, খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতিমধ্যে সেতুটির সংস্কার কাজ শুরু হয়েছে। ময়মনসিংহে 8 দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টাউন হল মাঠে 8 দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল স্ক্রিনে নয়, বই পড়তে হবে হার্ড কপি। আর বই পড়ার মাধ্যমে মানুষের চিন্তাশক্তি যত দ্রুত সীমাহীনভাবে ছড়িয়ে যায়, ডিজিটাল স্ক্রিনে সেটা সম্ভব নয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ময়মনসিংহ বিভাগেও এই বইমেলার আয়োজন করা হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি মৌসুমের আখ মারাই কার্যক্রমের উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান। এই সময় উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা। অন্যান্য কাজের পাশাপাশি এ লক্ষ্যে তারা কাজ করছেন। শুক্রবার বিকেলে নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের চলতি মৌসুমের আখ মারাই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন আদিলুর রহমান। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, সুগার কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র ও চিনি কলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে 2 লাখ মেট্রিক টন আখ মারাই করে 15,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন রিয়াদ বিএনপি নেতারা। রিয়াদে প্রবাসী 2,500 উপজেলা বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভায় একথা বলেন তারা। প্রবাসী 2,500 উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আলামিন শিকদার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বক্তব্য দেন শহীদুল ইসলাম সহ অন্য নেতারা। জেদ্দায় শোক সভার আয়োজন করে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি নেতৃবৃন্দ। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সৌদি জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক নেতা প্রকৌশলী নুরুল আমিনের পিতা শফিউদ্দিন আহমেদ মাস্টারের মৃত্যুতে শোক সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ স্বপন, মফিজুল আলম, মঞ্জুর হাসান আলভি, জসিমউদ্দিন সহ অনেকে। সভায় শিক্ষক হিসাবে শফিউদ্দিনের অবদান স্মরণ করেন বক্তারা। শ্রমিক সংকট নিরসনে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীরা। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, আবুধাবি সিটির প্রাণকেন্দ্র মদিনা জায়েদ শপিং সেন্টারের পেছনে গ্রিন বার্ড রেস্টুরেন্টের উদ্বোধনীতে এ দাবি জানান তারা। যৌথভাবে বাংলাদেশি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছেন নোয়াখালীর সেনবাগের সন্তান শফিকুল ইসলাম, আব্দুল মতিন ও মহিন উদ্দিন স্বপন। উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ফখরুল ইসলাম খান। প্রবাসীদের প্রতি সুদৃষ্টি অব্যাহত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। রায়ের বাজারে 127 শহীদের গণকবর শনাক্তের দাবি ছাত্র আন্দোলনের, সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। বিপ্লব পরবর্তী ঐক্যের ডাক সালাউদ্দিন আহমেদের। বিশেষ দলপ্রীতি থেকে বেরিয়ে আসা উচিত ভারতের, আমির খসরু। 15 বছরের ফ্যাসিবাদ উপড়ে ফেলা সহজ নয়, রাজনৈতিক দল অভ্যুত্থানের স্পিরিট ধারণে ব্যর্থ 2 উপদেষ্টা। রাজধানীতে বাসায় ঢুকে দিনে দুপুরে ডাকাতি, টাকা স্বর্ণসহ শিশু অপহরণ, ধানমন্ডিতে প্রবাসী খুন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।